আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো আল আকসা মসজিদ চত্বরে ইহুদিবাদী ইসরায়েলের হামলা ভাঙচুর। ইসরায়েলি পুলিশের সহায়তায় দখলকৃত আল আকসা মসজিদ চত্বরে ভাঙচুর চালিয়েছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। দখলকৃত পশ্চিম তীর পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ভূমি দখল করে বাস করছে ইসরায়েলিরা। আজ এক প্রতিবেদনে কথা জানায় আল জাজিরা। এরপর জানাবো গাজায় কিভাবে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে বর্ণনা দিলেন স্বয়ং ইসরায়েলি সেনা সদস্যরা। গাজা উপত্যকায় দায়িত্ব পালন করা এক ইসরায়েলি সেনা সদস্য স্কাই নিউজকে এক বিরল সাক্ষাৎকার দিয়েছেন তিনি। যুদ্ধ চলাকালীন সময়ে তারা কিভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে সে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, বন্ধুরা সঙ্গেই থাকুন। এদিকে ইরাকে নিহত তুরস্কের ১২ জন সেনা সদস্য। ইরাকের উত্তরাঞ্চলের একটি গুহায় তল্লাশি অভিযান চালানোর সময় তুরস্কের কমপক্ষে ১২ জন সেনা নিহত হয়েছে। আজ গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দি যোদ্ধাদের সঙ্গে সংঘাত অবসানের লক্ষ্যে তুরস্কের আলোচনার মাঝে ইরাকে অভিযানে নিয়োজিত ওই তুর্কি সৈন্যরা নিহত হয়েছে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিষয়টি। এবারে জানাবো গাজায় ক্ষুধা দুর্ভিক্ষ নয় বরং পরিকল্পিত যুদ্ধকৌশল। গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়কে সাধারণ দুর্ভিক্ষ বা যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে না দেখে এটিকে একটি সুপরিকল্পিত যুদ্ধকৌশল হিসেবে আখ্যায়িত করেছে ফিলিস্তিন গবেষক, পরিবেশ ও কৃষি বিশেষজ্ঞ ফুয়াদ আবু সাইব। এবং সর্বশেষ জানাবো আপনারা বেনজির ডিবি হারুন হয়েন না, ডিসিএসপিদেরকে বললেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা ডিবি হারুন এবং বেনজির ও বিপ্লবের মতো হয়েন না। কারণ দিন শেষে ক্ষমতার উৎস জনতা। কোনো রাজনৈতিক দলের যখন পতন শুরু হয় তখন কেউ আপনাদের বাঁচাতে আসবে না। হয়তো আবারও যদি আপনারা এই অপকর্ম করেন তাহলে আবাবিল পাখির মতো কোনো হাসনাত অথবা সার্জিস আবারও বাংলাদেশের মানুষকে বাঁচাতে আসবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আল আকসা মসজিদ চত্বরে ভাঙচুর। ইসরায়েলি পুলিশের সহায়তায় দখলকৃত আল আকসা মসজিদ চত্বরে ভাঙচুর চালিয়েছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ভূমি দখল করে বাস করছে ইসরায়েলিরা। আজ এক প্রতিবেদনে কথা জানায় আল জাজিরা। মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ এবং বসতি স্থাপনকারীদের নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এরা প্রায় প্রতিদিনই মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় এবং ইসরায়েলি বাহিনী সুরক্ষায় তারা নিজস্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে। ইহুদি এবং অন্যান্য মুসলিমদের নির্দিষ্ট সময়ের মধ্যে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয় দখলদার ইসরায়েল। তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই। এর আগে 25শে জুন 2 শতাধিক ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারী আল আকসা প্রাঙ্গণে ভাঙচুর চালায়। তাদের নিরাপত্তা দেয় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর সহায়তায় ইহুদি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে 2023 সাল থেকে অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েল। আল আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা একে টেম্পল মাউন্ট বলে তাদের দাবি। এটি প্রাচীনকালে ইহুদি মন্দিরের স্থান ছিল। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। 1980 সালে পুরো শহরটি নিজেদের দখলে নেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায়
কখনোই স্বীকৃতি দেয়নি। ইহুদিবাদী ইসরায়েলিরা এর আগে কখনোই তারা মসজিদুল আল আকসায় প্রবেশ করতে পারত না, কিন্তু এখন নেতানিয়াহু ক্ষমতা নেওয়ার পর সেটি করছে। গাজায় কিভাবে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় বর্ণনা দিলেন ইসরায়েলি সেনা সদস্য। গাজা উপত্যকায় দায়িত্ব পালন করা এক ইসরায়েলি রিজার্ভ সেনা স্কাই নিউজকে দেয়া এক বিরল সাক্ষাৎকারে দাবি করেছেন, যুদ্ধ চলাকালীন সময় তাদের ইউনিটকে প্রায় এমন নির্দেশ দেওয়া হতো যে নির্ধারিত সীমারেখায় কেউ ঢুকলেই তাকে গুলি করে হত্যা করতে হবে, সে বেসামরিক হোক কিংবা যেই হোক না কেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা সদস্য বলেছেন, আমাদের একটি নির্দিষ্ট এলাকা বরাদ্দ করা হয়, আর এর আদেশ ছিল এই এলাকার ভেতরে কেউ ঢুকলেই তাকে মেরে ফেলতে হবে, সে যেই হোক, বয়স যাই হোক, পোশাক বা অস্ত্র আছে কিনা কিছু বিবেচ্য বিষয় নয়। তিনি আরও জানান, গাজায় 3বার দায়িত্ব পালনের অভিজ্ঞতায় বহু সাধারণ মানুষকে চোখের সামনে গুলিতে প্রাণ হারাতে দেখেছেন। তার কথায় এসব হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত এবং নির্বিচার, যার ধরন পরিবর্তন হতো কমান্ডারের মর্জির উপর ভিত্তি করে। ওই সেনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF 252তম ডিভিশনের সদস্য। তাকে গাজা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে তৈরি করা নেতসারিম করিডোরে 2বার মোতায়েন করা হয়েছিল। গাজার মাঝখান দিয়ে ওই করিডোর সমুদ্র থেকে ইসরায়েল সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল এবং এর লক্ষ্য ছিল গাজাকে উত্তর দক্ষিণে ভাগ করে ইসরায়েলি বাহিনীকে কৌশলগত নিয়ন্ত্রণ প্রদান করা। তিনি আরও জানান, তার ইউনিট একটি ফিলিস্তিনি পরিবার ত্যাগকৃত বাড়িটিতে ঘাঁটি স্থাপন করে এবং তার চারপাশে অদৃশ্য সীমারেখা চিহ্নিত করে যেখানে গাজাবাসীর প্রবেশ নিষিদ্ধ ছিল। আমাদের বলা হয় সব গাজাবাসী জানে এই সীমারেখা পেরোনো মানে মৃত্যুকে ডেকে আনা, কিন্তু আমি ভাবি তারা জানবে কিভাবে, কে তাদের বলেছে এই নিয়মের কথা, বলেন ওই সেনা সদস্য। তিনি বলেন, সেখানে অনেক মানুষ না জেনেই তারপর সেখানে আসার চেষ্টা করে এবং সেখান থেকে তাদেরকে আমরা গুলি করে হত্যা করেছি। আমাদের উপর থেকে নির্দেশ দেওয়া হতো, সেভাবেই আমরা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছি। ইরাকে নিহত তুরস্কের 12 সেনা। ইরাকের উত্তরাঞ্চলে একটি গুহায় তল্লাশি অভিযান চালানোর সময় তুরস্কের কমপক্ষে 12 জন সেনা নিহত হয়েছে। আজ পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কুর্দি যোদ্ধাদের সঙ্গে সংঘাত অবসানের লক্ষ্যে তুরস্কের আলোচনার মাঝে ইরাকে অভিযানে নিয়োজিত ওই তুর্কি সৈন্যরা নিহত হয়েছে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর ইরাকে তল্লাশি অভিযানের সময় কমপক্ষে 19 জন সেনা গ্যাসের সংস্পর্শে এসেছিলেন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ 12 জন সেনাই মারা গেছে। সম্প্রতি সশস্ত্র গোষ্ঠী পিকেকের যোদ্ধারা দীর্ঘদিন সশস্ত্র লড়াই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকায় রয়েছে কুর্দিস্তান ও ওয়ার্কার্স পার্টি পিকেকে। 1984 সাল থেকে কুর্দিস্তানের জন্য একটি স্বতন্ত্র দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে ওই গোষ্ঠীটি। কুর্দিরা তুরস্কের 8,50,00,000 জনসংখ্যার প্রায় 20%। কুর্দিদের বিরুদ্ধে সরাসরি হামলা চালায় তারা। জানাবো, আপনারা বেনজির ডিবি হারুন হয়েন না, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা শুনতে পাচ্ছি ডিসি এবং এসপি অফিসগুলো বিশেষ কোনো রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসি এবং এসপিদের কল্যাণের জন্য বলবো, আপনারা বাংলাদেশপন্থী এবং জনগণপন্থী হন, কারণ দিন শেষে ক্ষমতার উৎস হচ্ছে দেশের জনতা। কোনো রাজনৈতিক দলের যখন পতন শুরু হয় তখন আপনাদের কেউ বাঁচাতে আসবে না। তিনি আরো বলেছেন, আপনারা বেনজির ডিবি হারুন হয়েন না, তাহলে আবাবিল পাখির মতো একজন হাসনাত অথবা একজন সার্জিস আবারও রাস্তায় নেমে আসবে। আজ সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে সব কথা বলেছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের এনসিপির কোনো কর্মী যদি তাদেরকে ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি তারা আছে বলেই আমরা এখন নেতা। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর জন্য আমরা প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত। আপনারা সবাই নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়ভীতি দেখানো হয় সেটি আমাদেরকে জানাবেন। শুধু ঢাকা থেকে আসতে গিয়ে সময় লাগে। তিনি বসুন্ধরা গ্রুপের মিডিয়ার সমালোচনা করে বলেছেন, গতকাল আমাদের একটা বক্তব্যে বসুন্ধরা গ্রুপের মিডিয়া খুব বেরাজ হয়েছে। আমি ভয় পাই না, আমি বলবো, আবার বলবো, বলতেই থাকবো, আমার বলা আপনি ঠেকাইতে পারবেন না। আমাকে
শত্রু জ্ঞান করে লাভ নেই, আপনারা বাংলাদেশপন্থী নন। আমি যদি দুর্নীতি অন্যায় করি, আমার বিপক্ষে আপনারা কলম চালান। আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকব। তিনি আরও বলেছেন, আজকে দেখলাম বসুন্ধরার মিডিয়ার পক্ষে একদল সাংবাদিক বিবৃতি দিয়েছে। ঠিক একই ধরনের বিবৃতি ৩ আগস্ট হাসিনার পক্ষে বসুন্ধরা মালিক যেভাবে বিবৃতি দিয়েছিল, এই বিবৃতি আমাদের চেনা, এই বিবৃতি আমাদের জানা। গুম হত্যা অন্যায়ের পক্ষে গত ১৫ বছর আপনারা এভাবে বিবৃতি দিয়েছিলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, যুগ্ম সদস্য সচিব সাইদ মুস্তাফিজ প্রমুখ।